শ্রাবণী গুহর লেখা গল্প রানী রূপবতীর পুনর্জন্ম। অস্বস্তিটা শুরু হয়েছিল গৌহাটি এয়ারপোর্টে নামতেই। ঝাঁ চকচকে লাউঞ্জ, উজ্জ্বল আলো, কাঁচের ঘেরাটোপে দৃশ্যমান লোক, সব কেমন ঝাপসা হয়ে আসছিল চোখের সামনে। কিছু কিছু খুব চেনা দৃশ্য যেন সিনেমার রিলের মতো চোখের সামনে এসে আবার মিলিয়ে যাচ্ছিল। লাগেজ নিয়ে বাইরে বেরোলো। প্লাকার্ড নিয়ে ড্রাইভার দাঁড়িয়ে এগিয়ে গেল। আমি নীলাঞ্জনা বসু, ফ্রম দিল্লি। আপনি? কেমন হাঁ হয়ে গেল ড্রাইভারের মুখটা। পাত্তা দিল না নীলা। ও জানে আসল কারণটা। এমনকি এয়ারপোর্টে কেউ কেউ ঘুরে তাকাচ্ছিল ওর দিকে। লাগেজ তুলে চলুন শিগগির, এই গরমে শরীর ভালো লাগছে না। একটা ভাবসা গরম, হাওয়া চলছে না, কালো মেঘ জমেছে ঈশান কোণে। হয়তো বৃষ্টি আসবে। সিটে মাথা হেলিয়ে চোখ বুজল। নিমন্ত্রণটা এসেছিল মাসখানেক আগে। লেখালেখির অভ্যাস ছোট থেকেই ছিল। মাস মিডিয়া নিয়ে পড়াশোনা করে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টার হয়ে গেল। সোশ্যাল ওয়ার্ক, নারী নির্যাতন, চাইল্ড লেবার, বেশ কিছু সমাজ সুধারক সংস্থার সাথে জুড়ে নিজেকে পুরোদস্তুর বিজি করে ফেলল। এমনকি এক পেস্ট্রি পার্টিতে হঠাৎ দেখা হয়েছিল ভরতের সাথে। একটা সফট ড্রিঙ্ক নিয়ে পার্টিতে ঘুরছিল নীলা। একাট্টু কথা সবার সঙ্গে, টুকটাক খবর জোগাড় করা আর কি। খেয়াল করেনি সামনে ভিড়। ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে পেছন ফিরতেই নীলা ধাক্কা লাগলো ভরতের সঙ্গে। গ্লাসের তরল ছলকে পড়ল শাড়িতে। মাটিতে পড়ে যাবার আগে ভরত কোমরে হাত জড়িয়ে বাঁচালো পতন থেকে। লজ্জিত নীলা সরি বলার আগেই লক্ষ্য করলো ভরতের চোখ স্থির ওর মুখে। মাফ করবেন, আগে কোথায় দেখেছি কি আপনাকে? মনে মনে হাসল নীলা। এটা বহু পুরনো ট্রিক, মেয়েদের মন জয় করার। নীলা জানে ও ভীষণ রকম সুন্দরী। বিশেষত একটা শিশুসুলভ সরলতা আছে ওর মুখে। তার চাইতেও বেশি আকর্ষণীয় ওর নীল চোখের মণি, যা সচরাচর বাঙালি মেয়েদের মধ্যে দেখা যায় না। না, আমি আপনাকে প্রথমবার দেখলাম তাই। কিন্তু কপালে হালকা ভাঁজ। এনিওয়েজ, আমি ভরত দেববর্মন, ফ্রম আসাম, বাট নাও কলকাতা। এনি লিঙ্ক উইথ শচীন দেববর্মন? ইয়েস, ইনফ্যাক্ট আমি ওই বংশের ছেলে। তবে জ্ঞাতি, আমাদের পৈতৃক রাজবাড়ি গৌহাটি শহর থেকে আরও 5 কিলোমিটার দূরে, বোকাঘাট। দুহাত তুলে স্যারেন্ডার। তবে গান গাইতে পারি না। বোকাঘাট? এমন নাম আবার হয় নাকি? হাতি বিনা হাতি বাগান হতে পারলে বোকাঘাট হবে না কেন? কথা বলার ভঙ্গিতে হেসে ফেলল নীলা। আমি নীলাঞ্জনা বসু, ফ্রম টাইমস। দেখা হতেই থাকলো, কিছুটা অজান্তে, কিছুটা নিজেদের ইচ্ছেতে। আপনি থেকে তুমিতে অনায়াসে এলো। ভরতের নিজস্ব টেক্সটাইলের ব্যবসা, তারই কাজে মাঝে মাঝে দিল্লি আসতে হয়। তখনই একদিন গল্পে গল্পে ভরত বলেছিল, প্রথম দিন তোমায় দেখে খুব চেনা চেনা লাগছে বলেছিলাম, মনে আছে? সত্যি বলতে কি, আমি চমকে উঠেছিলাম তোমায় দেখে। আমার প্রপিতামহের পিতামহ মহারাজ বীরচন্দ্র বাহাদুরের 2টে রানী ছিলেন, রানী গুণবতী ও রানী রূপবতী। এক রাতে রাজবাড়িতে ডাকাতের আক্রমণ হয়, কিন্তু কিছু আশ্চর্য জিনিস দেখে ওরা ভয় পেয়ে পালায়। পরদিন ভোরবেলায় বীরচন্দ্র ও গুণবতীকে মূর্ছিত অবস্থায় পাওয়া যায় মা কালীর মন্দিরে। শুধু রূপবতীকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। লোকমুখে শোনা যায় স্বয়ং মা কালী নাকি রূপবতী রূপ ধরে রাজভবনকে ডাকাতির হাত থেকে বাঁচিয়ে আবার মা কালীর মূর্তিতেই বিলীন হয়ে যান। কথাটা কতটা বিশ্বাসযোগ্য জানি না, তবে রূপবতী তৈলচিত্র আজও সসম্মানে কালী মন্দিরে রাখা, নিয়মিত দেবী জ্ঞানে পুজো করা হয়। তার মানে তুমি বলতে চাইছো আমার চেহারার সাথে রানী রূপবতীর মিল আছে? বলতে চাইছি না, বলছি শুধু মিল নয়, হুবহু এক। নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না, এমনকি তোমার নীল চোখের মনি অবধি। তবে সন্দেহ লোকের মনে তখনও ছিল, আজও আছে। রাতারাতি রূপবতী উদাও হলেন কি করে? তুমি তো বললে উনি নাকি মা কালীর শরীরে বিলীন হয়ে গেছিলেন। এই গল্প কথা প্রচার করেন স্বয়ং রাজামশাই ও রাজপুরোহিত। শুধু নাকি ওনারা দুজনে স্বচক্ষে দেখেছিলেন। রানী গুণবতী অজ্ঞান ছিলেন, তবে দুর্মুখের তো অভাব নেই। কেউ কেউ বলেছিল রূপবতী অসামান্য সুন্দরী ছিলেন। ডাকাত সর্দারকে ভেট চড়ানো হয়েছিল ওনাকে নিজেদের মুক্তির বদলে। তবে সেই দুর্মুখদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
ধীরে ধীরে সবাই ভুলে গেল ঘটনাটা। এখনও দেবী হিসেবে পূজিত হন উনি। ভেরি ইন্টারেস্টিং। তোমাকে দেখে মনে হয়েছিল স্বয়ং রানী রূপবতী আমার সামনে, তফাৎ শুধু মডার্ন পোশাকে। এসো না একবার আমাদের বাড়িতে, নিজের চোখে মিলিয়ে নিও। আর এই বাহানায় গৌহাটিও ঘুরে দেখা হবে। প্রস্তাবটা মন্দ লাগেনি। আশ্চর্যজনকভাবে যাওয়ার সুযোগও এসে গেল। এক নামকরা নেতা ভোটের প্রচারে গৌহাটি যাচ্ছেন। তার ট্যুর প্রোগ্রাম কভার করতে বসে নীলাঞ্জনা নামে সাজেস্ট করলেন। ম্যাডাম, পৌঁছে গেছি। গাড়ি এসে থামল বিশাল এক রাজপ্রাসাদের সামনে। দেখল বই কি নীলা, সত্যি এক বিশাল 2 মঞ্জিলের ভগ্ন প্রাসাদ। দুপাশে সারি সারি ঘর, লম্বা বারান্দা চলে গেছে বাঁক নিয়ে সিঁড়ির দিকে। ঝাপসা হয়ে আসা বিরাট বিরাট তেল রঙে আঁকা আবক্ষ চিত্র বারান্দার 2 দেওয়ালে, এই বংশের পূর্বপুরুষদের। তবে উপযুক্ত যত্নের অভাবে জরাজীর্ণ রাজপ্রাসাদ অনেকটাই ভেঙে পড়েছে। এখানে এখন কেউ বিশেষ থাকে না, কিছু দুঃসম্পর্কের জ্ঞাতি ছাড়া। ভরত ও দিদি আর এক মাকে নিয়ে কলকাতায় সেটেল। মাঝে মধ্যে এখানে আসে ব্যবসার কাজের জন্য, তাই নিজেদের অংশে থাকা জায়গাটা মেরামত করে বসবাসযোগ্য করে নিয়েছে। এইসব ভরতের মুখেই শোনা। এটা কি? নিজের মনে বিড়বিড় করল নীলা। এটা তো সেই রাজপ্রাসাদ নয়, আগেরটা চুন সুরকি দিয়ে বানানো ছিল। কিছু জায়গার দেওয়াল খসে পড়েছিল বলে আবার বানানো হয়েছিল। আগের রাজবাড়ি লাল রঙের ছিল, ভেতরে মা কালীর মন্দির, লক্ষ্মীনারায়ণের মন্দির, শিব মন্দির। ভরত এগিয়ে এলো। ওয়েলকাম, ঠিক বলেছ। 1901 সালে পুরনো রাজপ্রাসাদ ভেঙে নতুন করে বানানো হয় মহারাজা রাধাকিশোর রায়বাহাদুরের আমলে। তাও ভগ্নপ্রায় আজ, তবে মন্দিরগুলো আজও আছে। গাড়ি থেকে নামতেই রাজকীয় অভ্যর্থনা। ভরতের মা ও দিদি এগিয়ে এলেন। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? প্রশ্নের সঙ্গে সঙ্গে চোখে আশ্চর্য হওয়ার চিহ্ন নজর এড়ালো নীলার। ভরত অবশ্য বলেছিল বাড়িতে সব জানিয়েছে, যাতে নীলাকে অপ্রস্তুত হতে না হয়। তবু ভরতের মা বলেই ফেললেন, নিজের চোখে বিশ্বাস হচ্ছে না, এমন মিলও হয়। দিদির সঙ্গে করিডোরে হাঁটছিল নীলা। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। এইখানে একটা দরজা ছিল না? দরজায় তালা লাগানো থাকতো সবসময়। এই দরজার তালা স্বয়ং মহারানী চাবি দিয়ে খুলতেন, যখন মহারাজ পায়ে ধুলো দিতেন অন্দরমহলে। অন্য সময় সেই চাবির গোছা মহারানীর আঁচলে বাঁধা থাকত। এক নিঃশ্বাসে বলে গেল নীলা। চমকে উঠলেন দিদি। তুমি এত কিছু কি করে জানলে? জানি না, মনে হলো যেন চোখের সামনে দেখতে পেলাম। খুব চেনা চেনা লাগছিল সব কিছু, প্রতিটি ঘর, বারান্দা, এমনকি কোথায় কি রেনোভেট হয়েছে তাও বলে দিচ্ছিল নীলা। নিজের কাছে নিজেকেই অজানা লাগছিল আজ। প্রায় প্রতিটি ঘরই পুরনো দিনের আসবাব দিয়ে ঠাসা। বৈঠকখানার একপাশে আবার পুরনো দিনের দম দেওয়া গ্রামোফোন রাখা। জিজ্ঞাসা করল নীলা, এখনও রেকর্ড বাজে এই গ্রামোফোনে? বাজে বই কি। দেওয়ালের গাঁথা আলমারির ভেতর থেকে ভরত বের করে আনলো অনেক পুরনো রেকর্ড। এমনটি নীলা কখনো চোখে দেখেনি। চাবির গুচ্ছ থেকে ঠিক চাবিটি খুঁজে বের করে ঘুরিয়ে দম দিতেই ঘস ঘস শব্দে ঘুরতে শুরু করলো রেকর্ড। কিশোরীবাইয়ের ঠুংরির সুরের মূর্ছনায় ভেসে গেল সমস্ত ঘর। মনে হলো নীলার, এখানে কি ও ছিল একদিন, অনেক বছর আগে। তবে কি ভরত যা বলছে তাই ঠিক? একদিন রানী রূপমতী ছিল যার সঙ্গে ওর চেহারার এত মিল, নাকি নীলা নিজেই? মাথাটা ঝিমঝিম করছিল। ঝাঁকিয়ে নিল জোরে। দূর, এই 20 শতাব্দীতে এসে এসব কেউ মানে? পুনর্জন্ম, রিবার্থ? ও তো নিজেই মানে না। দেন হু উইল বিলিভ দিস স্টোরি? নীলা রূপমতীর ছবি দেখতে চেয়েছিল ভরতের কাছে। ভরত মোবাইলে দেখালো মন্দিরে রাখা রূপমতীর ছবি। একটু ঝাপসা। ওনার বাকি সব ছবি নাকি নষ্ট করে দেওয়া হয়েছে, শুধু মন্দিরে রাখা ছবি ছাড়া। তবে সোজাসুজি ছবির দিকে তাকানো নিয়ম নেই। ছবির অন্যদিকের দেওয়ালে লাগানো রানী রূপমতীর ব্যবহৃত কারুকার্য করা বেলজিয়াম কাঁচের হাত আয়না। ওই আয়নায় ছবির প্রতিবিম্বর দিকে তাকিয়ে দর্শন করতে হয়। লোকমুখে শোনা, ওই আয়নাতেই নাকি শেষবারের মতো নিজের মুখ দেখেছিলেন রানী। বেলজিয়াম থেকে স্পেশাল অর্ডার দিয়ে আয়না নিয়েছিলেন রাজামশাই নিজের প্রিয়তমা পত্নীর জন্য। গল্প শুনে অবাক চোখে তাকাতে দিদি বলে উঠলেন, সবাই বলে উনি তো স্বয়ং মহাকালীর অংশ। দেবতার ছবি অন্যদের সঙ্গে কি রাখা যায়, নাকি খালি চোখে দেখা যায়? আর কথা বাড়ায় না নীলা। পুরো ব্যাপারটাই কেমন ভুতুড়ে লাগছিল।
একেই তো এত পুরনো লজ্জঝরে একটা প্রাসাদ, তার উপর রানী রূপমতির অলৌকিক কাহিনীর ঘনঘটা। বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বে দুলছিল নীলার মন। শরীর ভালো লাগছিল না। তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়ল নীলা। ঠিক হলো কাল খুব ভোরে কালী মন্দির দর্শনে যাবে বাড়ির সবার সঙ্গে। ঘুম আসছিল না। ভরতকে বলেনি, কিন্তু নিজে মনে মনে অনুভব করছে এই রাজপ্রাসাদ ওর খুব কাছের। এখানেই নিভিয়ে দেওয়া হয়েছিল ওর অস্তিত্ব। সেই রাতে এক অদ্ভুত স্বপ্ন দেখল নীলা। চারিদিকে মশাল জ্বলছে, হই হই চিৎকার চেঁচামেচির আওয়াজ। কেউ ছুটতে ছুটতে আসছে। লক্ষ্মী, রূপবতীর খাস দাসী। ডাকাত পড়েছে রানীমা। রাজামশাই আর বড় রানীমাকে বেঁধে রেখেছে মহাকালীর মন্দির চত্বরে। এবার আপনার মহলের দিকেই আসছে, শিগগির দরজা বন্ধ করুন। এক মুহূর্ত ভাবল রূপবতী। খুলে দিল কোমর ছাপানো চুলের রাশি। হাত আয়নায় মুখ দেখে সিঁদুর কৌটোর পুরোটাই ঢালল মাথায়। খুলে ফেলল শাড়ি। অবাক চোখে দেখছিল লক্ষ্মী। কেই দেবী, যেন সাক্ষাৎ মহাকালী। দেওয়াল থেকে তরবারি খুলে নিয়ে এগুলো নুপুর পায়ে। ঝমঝম আওয়াজে ফিরে তাকালো ডাকাত দলের সর্দার। কেই মূর্তি। মন্দিরের সিঁড়ি বেয়ে উঠে আসছে খোলা তলোয়ার হাতে এক নগ্নিকা। সাপের মতো দুলছে খোলা কুঞ্জিত কেশদাম। জল জল করছে মাথার সিঁদুর। স্তম্ভিত রাজা বীরচন্দ্র চোখ বন্ধ করলেন। রানী গুণবতী অজ্ঞান হয়ে গেলেন। থরথর করে কাঁপছেন রাজপুরোহিত। কম্পিত কণ্ঠে মন্ত্র উচ্চারণ করে চলেছেন। ওং ক্রিং কালিকায় নমঃ। চোখ নামিয়ে দাঁড়িয়ে লেঠেল দল, স্তনুবধ ডাকাত দল। হাঁটু করে বসে পড়ল ডাকাত সর্দার। মা, এতদিন পর কৃপা করেছিস আজ, এবার মুক্তি দে। তরবারির এক কোপে আলাদা হয়ে গেল সর্দারের মাথা। সশব্দে আশ্রে পড়ল মুন্ডহীন শরীর। ফিনকি দিয়ে রক্ত ভিজিয়ে দিল রূপবতীকে আপাদমস্তক। চিৎকার করে ছুটে পালালো ডাকাতের দল। অজ্ঞান হয়ে গেল রূপবতী। লক্ষ্মী ঢেকে দিল নগ্ন শরীর রক্তাম্ভরে। ধর্মর করে উঠে বসল নীলা। ঘাম ফুটেছে কপালে। কি দেখলো স্বপ্নে? ছটফট করছিল। কাকে বলবে এই স্বপ্নের কথা? স্বপ্ন হলেও সত্যি যে। মনে পড়েছে কোথায় হারিয়ে গিয়েছিলেন রূপবতী। ভোরবেলা নীলাকে ডাকতে এসে অবাক হলো ভরতের দিদি রিমা। খোলা চুল, কেমন উদ্ভ্রান্ত চেহারা। শিগগির ভরতকে ডাকুন, খুব জরুরি দরকার। খবর পেয়ে দৌড়ে এলো ভরত। কি হয়েছে নীলা? খুঁড়তে হবে, লোক ডাকু। কি খুঁড়তে হবে? রাজপ্রাসাদের মন্দির। মনে প্রশ্ন থাকলেও নীলার চেহারা দেখে আর কিছু জিজ্ঞেস করার সাহস পেল না। অবলীলায় রাজপ্রাসাদের করিডর ধরে হেঁটে গেল নীলা। বদলে গেলেও চিনতে পেরেছে প্রতিটি কোণা। গিয়ে দাঁড়ালো মহাকালের মন্দির প্রাঙ্গণে। ইতিমধ্যে খবর পেয়ে মজা দেখতে জড়ো হয়েছে বাড়ির লোকজন, চাকর আর কিছু বাইরের লোক, যারা সকালে মাকে দর্শন করতে এসেছেন। দৃঢ় গলায় নির্দেশ দিল নীলা, খোঁড়ো ঠিক মাঝখানি, এই জায়গায়। হাঁ হাঁ করে উঠলেন পুরোহিত মশাই। বছর চারেক আগেই জয়পুর থেকে শ্বেতপাথর আনিয়ে বাঁধানো হয়েছে মায়ের উঠোন, খুঁড়লেই হলো। আর বেশি কিছু বলার আগে নীলার চোখের দিকে তাকিয়ে থেমে গেলেন। জল জল করছে নীলছে চোখের মণি। কি আছে ওই চোখে? হুকুম, আদেশ, নাকি বিশ্বাসভঙ্গের বেদনা? খোঁড়া শুরু হলো। মাত্র এক মানুষ প্রমাণ খোঁড়া হতে উঠে এলো এক মুন্ডহীন কঙ্কাল, যার মাথাটা পড়ে আছে পাশে। চিনতে ভুল হলো না, ডাকাত সর্দার। শিউরে উঠে দুপা পিছিয়ে গেল সবাই। নীলা উঠে গেল সিঁড়ি বেয়ে মায়ের মন্দিরে। ঠিক মায়ের বেদির পিছনের দিকে নির্দেশ দিল খোঁড়ার। বেরিয়ে এলো রানী রূপবতীর কঙ্কাল। স্বর্ণ অলঙ্কারগুলো সময়ের প্রলেপে কালো হয়ে গেছে। সেই মুহূর্তে ঝনঝনিয়ে ভেঙে পড়ল দেবী রূপবতীর ছবিটা। একটা চাপা দীর্ঘশ্বাস, চাপা কান্নার আওয়াজ। আহা, মুক্তি! স্পষ্ট শুনতে পেল সবাই। নীলা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। নগ্ন রানীকে দেখে ফেলেছিল লেঠেলের দল। ডাকাত সর্দার মারা যেতেই কানাঘুষো শুরু হলো। ক্ষিপ্ত বীরচন্দ্র এটা বিচার করলেন না নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে ডাকাতদের হাত থেকে ওনাকে বাঁচিয়েছেন রূপবতী। খালি মনে রইল রানীর নগ্ন শরীর দেখেছে সবাই। কাল রাজপ্রাসাদের মধ্যে আলোচনা হবে। মুখ দেখাতে পারবেন না বীরচন্দ্র। পুরুষ মানুষ হয়ে রক্ষা করতে পারেনি নারীর সম্মান। পুরোহিত মহাশয় বিধান দিলেন রূপমতীর শরীর অশুদ্ধ হয়েছে। অসতী অস্পৃশ্য নারীর শরীর জীবন্ত পুঁতে দেওয়া হোক, আর রটিয়ে দেওয়া হোক স্বয়ং মা কালী রানী রূপবতীর রূপ ধরে পরম ভক্ত বীরচন্দ্রকে বাঁচাতে এসেছিলেন। রূপবতী লীন হয়েছেন মায়ের মাটির মূর্তিতে। দেবী রূপে পূজিতা হবেন।
রাজার সম্মানও বাঁচবে। আর যারা কুকথা বলবে তাদের পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার উপায় তো আছেই। তবু হয়তো ঈশ্বরের বিচার, সত্যের জয়। আজ নীলা ফিরবে দিল্লি। এসেছিল ভোটের কভারেজ করতে। বসকে ফোন করে সব জানিয়েছে। উনি ছুটি স্যাংশন করিয়েছেন। ভরত এসে দাঁড়ালো। যেতেই হবে? নতুন করে শুরু করা যায় নাকি সব অভিমান ভুলে? নীলা তার অনিন্দ সুন্দর নীল চোখ মেলে তাকালো। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।